আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 13টি উপশাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠান এখনই শুরু হবে। এই উপশাখাগুলোর মধ্যে রয়েছে ঢাকার ধামরাই বাজার, চিড়িয়াখানা রোড, ফায়দাবাদ, উর্দু রোড, রায়েরবাগ ও মেরাদিয়া উপশাখা, চট্টগ্রামের বালুচড়া উপশাখা, গাজীপুরের মীরের বাজার ও শফিপুর বাজার উপশাখা, বরিশালের নথুল্লাবাদ ও বাংলা বাজার উপশাখা, খুলনার ময়লাপোতা মোড় উপশাখা এবং শরীয়তপুরের জাজিরা উপশাখা। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোহাম্মদ মুনিরুল মাওলা, সম্মানিত অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোহাম্মদ কায়সার আলী এবং সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোহাম্মদ ওমর ফারুক খান। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোহাম্মদ মুশাররফ হোসাইন। এছাড়া স্থানীয় অনুষ্ঠানসমূহে সম্মানিত সংশ্লিষ্ট জোন প্রধানগণ সভাপতিত্ব করছেন। আজকের অনুষ্ঠান সমূহে স্থানীয় পর্যায়ে যে সকল অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন এবং যারা অনলাইনে আমাদের এই ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এছাড়া ফেসবুক লাইভে যারা আমাদের অনুষ্ঠানে সংযুক্ত রয়েছেন তাদের সবাইকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া সেক্রেটারিয়েটের অফিসার জনাব মোহাম্মদ সাইফুল্লাহ ফয়সাল। জনাব মোহাম্মদ সাইফুল্লাহ ফয়সাল। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار
هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم صدق الله তেলাওয়াতকৃত আয়াতগুলোর সরল তর্জমা হচ্ছে, যারা সুদ খায় তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। তাদের এই অবস্থায় উপনীত হবার কারণ হলো এই যে তারা বলে ব্যবসা তো সুদেরই মতো, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে করেছেন হারাম। কাজেই যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এই নসিহত পৌঁছে যায় এবং ভবিষ্যতে সুদখোরি থেকে সে বিরত হয়, সেই ক্ষেত্রে যা কিছু সে খেয়ে ফেলেছে তা তো খেয়েই ফেলেছে এবং এ ব্যাপারটি আল্লাহর কাছে সোপর্দ হয়ে গেছে। আর এই নির্দেশের পরও যে ব্যক্তি আবার এই কাজ করে সে জাহান্নামের অধিবাসী, সেখানে সে থাকবে চিরকাল। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত ও বিকশিত করেন, আর আল্লাহ অকৃতজ্ঞ দুষ্কৃতিকারীকে পছন্দ করেন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মোহাম্মদ সাইফুল্লাহ ফয়সালকে। সম্মানিত সুধীমণ্ডলী, পর্যায়ে স্বাগত বক্তব্য দিবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ও বুথ ব্যাংকিং ডিভিশন প্রধান এবং ব্যাংকের সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মাহবুব আলম। জনাব মোহাম্মদ মাহবুব আলম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দেশব্যাপী 13টি উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং ডেভেলপমেন্ট উইংয়ের সম্মানিত প্রধান জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর মহোদয় জনাব মাহবুবুল আলম, অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত এডিশনাল ডাইরেক্টর ম্যানেজিং ডাইরেক্টর বৃন্দ জনাব মোহাম্মদ মনিরুল মাওলা, জনাব মোহাম্মদ কায়সার আলী এবং জনাব মোহাম্মদ ওমর ফারুক খান, আমাদের 6টি জোনের জোন প্রধানবৃন্দ এবং সংশ্লিষ্ট 11টি শাখার শাখা প্রধানবৃন্দ, আজকের বিভিন্ন জায়গাতে 13টি স্থানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জানাই যে বছরের প্রায় শেষের দিকে আমরা একত্রে 13টি উপশাখা উদ্বোধন করতে আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন। এ পর্যন্ত ইসলামী ব্যাংকের 130টি, আমরা গত বছর থেকে, আপনারা অনেকেই জানেন যে 2019 সাল থেকে আমরা এই ইসলামী ব্যাংকের সাব ব্রাঞ্চের কার্যক্রম শুরু করেছি। এই পর্যন্ত 130টি গতকাল পর্যন্ত ছিল, আজকে 13টি এবং আরেকটি হচ্ছে আমাদের গাজীপুর জেলার কালীগঞ্জে, সেটা সহ 14টি উপশাখা আজকে উদ্বোধন হচ্ছে। এর মাধ্যমে সংখ্যা দাঁড়াবে 144টি। সম্মানিত উপস্থিতি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই ব্যাংকটিকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। তারপরে শুধু এতটুকু বলতে হয় যে আজকে 87 বছর পূর্বে 1983 সালে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত এবং শরিয়াভিত্তিক ব্যাংক হিসাবে বাংলাদেশে এই ব্যাংক কার্যক্রম শুরু করে এবং এই দীর্ঘ পরিক্রমায় বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ব্যাংক এবং সবচেয়ে জনপ্রিয় ব্যাংকে পরিণত হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে দেশব্যাপী 366টি শাখা, 144টি উপশাখা এবং গ্রামে গঞ্জে আমরা প্রায় 1800
এজেন্ট আউটলেট স্থাপনের মাধ্যমে আমরা নিরবিচ্ছিন্নভাবে ইসলামী ব্যাংকিং সেবা এদেশের জনগণকে সেবা পরিচালনা করে যাচ্ছি। এই আমাদের এই অপারেটিং ইউনিটগুলো, এই শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমে আমি শুধুমাত্র উপশাখা এবং এজেন্ট আউটলেটের ছোট্ট একটি পরিসংখ্যান আপনাকে দিচ্ছি। আমরা উপশাখার কার্যক্রম শুরু করেছি গত বছর থেকে এবং এজেন্ট আউটলেটের কাজ শুরু করেছি আমরা এখন থেকে 3 বছর আগে 17 সালের ডিসেম্বর থেকে। এই অল্প সময়ের মধ্যে এ পর্যন্ত আমরা জানিয়েছি যে 1800টি এজেন্ট আউটলেট এবং 144টি উপশাখা আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে প্রায় 13 লক্ষ অ্যাকাউন্ট আমরা আমাদের এই উপশাখাগুলোতে এবং আমাদের এজেন্ট আউটলেটগুলোতে 13 লক্ষ অ্যাকাউন্ট ওপেন হয়েছে, 13 লক্ষ কাস্টমার আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং প্রায় 5,500 কোটি টাকার ডিপোজিট এই ইউনিটগুলোতে সংযুক্ত হয়েছে। আমি আরেকটি বিশেষ বিষয় উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে যে সারা দেশের প্রত্যন্ত এলাকায় যে রেমিটেন্স, আমাদের প্রবাসী ভাইরা যারা বিদেশ থেকে যারা দেশে তাদের আত্মীয় স্বজনের কাছে যে রেমিটেন্স পাঠান, এই রেমিটেন্স কে প্রদান করার জন্য এই রেমিটেন্সের যারা উপকারভোগী তাদের কাছে রেমিটেন্সের অর্থ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইসলামী ব্যাংকের এই উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে বর্তমানে ইসলামী ব্যাংকের এই রেমিটেন্স প্রদানের যে শেয়ারিং প্রায় 36%, অর্থাৎ দেশে মোট যে রেমিটেন্স বাংলাদেশে আসে তার মোর দেন 36% এককভাবে ইসলামী ব্যাংকের মাধ্যমেই এটা আমরা প্রদান করছি এবং এই ইসলামী ব্যাংকের যে রেমিটেন্স প্রদান করা হচ্ছে তার মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি আমরা এজেন্ট আউটলেটগুলোর মাধ্যমে একেবারেই তাদের ঘরের কাছে আমরা রেমিটেন্সগুলো পৌঁছে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই কার্যক্রমগুলোর মাধ্যমে আমাদের এই সম্প্রসারণ অর্থাৎ একদম দুয়ার ব্যাংকিংয়ের মাধ্যমে যে মানুষের জনগণের দোরগোড়ায় আমরা আমাদের উপশাখা এবং এজেন্ট আউটলেটগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে জনগণের কাছে আমরা ইসলামী ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চাই। জনগণকে আমরা সুদমুক্ত ব্যাংকিং সেবার যে সুফল, সেই সুফল আমরা পৌঁছে দিতে চাই। এই কার্যক্রমে আমরা আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে যারা মেহেরবানি করে উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ মাহবুবুল আলমকে। সম্মানিত গ্রাহকবৃন্দ এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে ফেসবুক লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও একবার জানিয়ে দিচ্ছি আজকের আমাদের অনুষ্ঠান সূচি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 13টি উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ। এই উপশাখাগুলোর মধ্যে রয়েছে ঢাকার ধামরাই বাজার, চিড়িয়াখানা রোড, ফায়দাবাদ, উর্দু রোড, রায়েরবাগ ও মেরাদিয়া উপশাখা, চট্টগ্রামের বালুচড়া উপশাখা, গাজীপুরের মীরের বাজার ও শফিপুর বাজার উপশাখা, বরিশালের নথুল্লাবাদ ও বাংলা বাজার উপশাখা, খুলনার ময়লাপোতা মোড় উপশাখা এবং শরীয়তপুরের জাজিরা উপশাখা। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ব্যাংকের সম্মানিত অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং প্রধান জনাব মোহাম্মদ মুনিরুল মাওলা, সম্মানিত অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড অপারেশনস উইং প্রধান জনাব মোহাম্মদ কায়সার আলী এবং সম্মানিত অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান জনাব মোহাম্মদ ওমর ফারুক খান। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড ডেভেলপমেন্ট উইং প্রধান জনাব মোহাম্মদ মুশাররফ হোসাইন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভেরিফাইড ফেসবুক পেজে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তাদেরকে আমাদের মাঝে আরও একবার স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্যই বিনীত অনুরোধ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোহাম্মদ ওমর ফারুক খানকে। জনাব মোহাম্মদ ওমর ফারুক খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত আজকে 13টি উপশাখার এই শুভ উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, আমাদের মধ্যমণি, আমাদের গাইড
আমাদের প্রধান ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী জনাব মাহবুবুল আলম, আমাদের এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে যিনি আমাদের 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ ডিল করেন, বিনিয়োগ বিশারদ এবং বিজ্ঞ ব্যাংকার, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান জনাব মোহাম্মদ মনিরুল মাওলা। মঞ্চে আরও উপবিষ্ট আছেন কোভিডকালীন সিজনে যিনি আমাদের সাথে সার্বিকভাবে সেবা দিয়ে যাচ্ছিলেন, আমাদের তদারকি করছিলেন আমাদের অপারেশন উইংয়ের প্রধান এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব কাইসার আলী। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান। এবং আজকের অনুষ্ঠানে আমাদের স্বাগত বক্তব্য রাখলেন যিনি এজেন্ট ব্যাংক ও বুথ ব্যাংকিং ডিভিশনের প্রধান, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম। এবং আজকে 13টি শাখা ব্যবস্থাপক, 6টি জোন সংশ্লিষ্ট জোনাল প্রধান, 13টি উপশাখার ইনচার্জবৃন্দ, স্থানীয়ভাবে যারা যুক্ত আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জন্য আজকে একটি স্মরণীয় দিন। ইতিমধ্যে আমাদের স্বাগত বক্তব্যে আমরা বলেছি যে আমাদের নেটওয়ার্ক বিস্তৃতির ক্ষেত্রে আমরা একটি ধাপ এগিয়ে যাচ্ছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্পর্কে আমি কিছু কথা বলি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের ইসলামী ব্যাংকিং দ্বারা প্রতিকৃত। ইসলামী ব্যাংক বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিশ্বের 71তম ব্যাংকের মধ্যে 960তম এবং বাংলাদেশের একমাত্র ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ দেশের সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংক। আমরা এখানে প্রসঙ্গত উল্লেখ যে 2020 সালেই বাংলাদেশে $2 বিলিয়ন অতিরিক্ত রেমিটেন্স এসেছে। এই $2 বিলিয়ন রেমিটেন্সের মধ্যে বাংলাদেশের ইসলামী ব্যাংকে একমাত্র ব্যাংক, তার 94% রেমিটেন্স এই $2 বিলিয়নের অংশীদার। আমরা জানি যে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভদের বিরাট একটা কৃতিত্বের দাবিদার আমরা ইসলামী ব্যাংক দাবি করতেই পারি, কারণ $2 বিলিয়ন 94% আসছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া এবং আমাদের গ্রাহক আছে, গ্রাহকদেরকে আমরা অভিনন্দন জানাই। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সর্বোচ্চ এসএমই বিনিয়োগকারী ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামী আধুনিক ধারার প্রবর্তক ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক AAA রেটেড ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এক বোর্ড অফ ডিরেক্টরস একদম বিজ্ঞ এবং বিচক্ষণ বোর্ড অফ ডাইরেক্টরের নেতৃত্বে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ শরিয়া কাউন্সিলে বর্তমান একদম প্রাজ্ঞ আলেম, দেশবর্ণ আলেম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে পরিচালিত করে আসছে। ইসলামী ব্যাংক এছাড়াও আমদানি এবং বাণিজ্যে রপ্তানি বাণিজ্যে ইসলামী ব্যাংক তার শিরোপা অক্ষুণ্ণ রেখেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই কাজের পিছনে ইসলামী ব্যাংকের 17,000 কর্মী বাহিনী তার নিষ্ঠা আন্তরিকতা দিয়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আজ এই 13টি শাখার মাধ্যমে, তার 13টি উপশাখার মাধ্যমে তার কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে। এই উপশাখাগুলির লক্ষ্য হলো বাংলাদেশের শরিয়াভিত্তিক ব্যাংক প্রসার ঘটিয়ে ব্যাংকিং সেবা বঞ্চিত জনগণের নিকট কল্যাণমুখী ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং স্বল্পব্যয়ী ব্যাংকিং সেবা আউটলেটের মাধ্যমে অধিকতর সেবা, আর্থিক সেবা অন্তর্ভুক্তি করা, যেটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বর্তমান সরকারের ঘোষিত অংশের দ্বারা আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর উদ্দেশ্য হলো উপশাখাগুলোর উদ্দেশ্য হলো নর্মালি আমরা যে সমস্ত শাখা যে কার্যক্রম করে উপশাখাগুলি সেই কার্যক্রমে অংশগ্রহণ করতে, বিশেষ করে ব্যাংকিং সুবিধা বঞ্চিত এলাকার আর্থিক সেবা ভক্তির লক্ষ্যে স্বল্প ব্যয় এবং কার্যক্রম এবং টেকসই সেবা বিতরণের মাধ্যমে উপশাখাগুলো তার কার্যক্রম চালিয়ে যাবে। ব্যাংকের গ্রাহক ভিত্তি দেশব্যাপী সম্প্রসারণ করা, ব্যাংকিং আওতা বহির্ভুক্ত এলাকার নিরাপদ সঞ্চয়ের সুযোগ সৃষ্টির মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে জাতীয় সঞ্চয়ের মূলধারায় আনয়ন করা, বৈদেশিক গ্রামীণ দেশে অর্থ সহজ এবং দ্রুততর সময়ে সুবিধা বিতরণে পৌঁছানো, দেশব্যাপী জনগণের নিকট অর্থের প্রবাহকে সহজতর এবং ঝুঁকিমুক্ত করা, পশ্চাৎপদ এলাকার অর্থায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মসংস্থান সৃষ্টি করা এবং সর্বোপরি ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে বা ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা যে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি তারই মাধ্যমে এই উপশাখাগুলা চলে যাচ্ছে। আপনারা জানেন, সম্মানিত সুধী, আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
তার ডিজিটালাইজেশনের মাধ্যমে এবং পুরো আমাদের নেটওয়ার্কই আমাদের এই ডিজিটালের মাধ্যমে যেটা আমাদের ঘোষিত আমরা কাজ করে যাচ্ছি। তো আজকের এই 13টি উপশাখার মাধ্যমে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের এই উন্নয়নের 8টি মাইল ফলক আমরা অতিক্রম করছি, আমাদের সম্প্রসারণ, আমাদের নেটওয়ার্ক। তো আজকে আমি আমাদের প্রধান অতিথি বিষয়ে যে আরও বক্তব্য রাখবেন। আজকে 13টি উপশাখার মাধ্যমে যারা এই সমস্ত গ্রাহকরা আমাদের সাথে সংশ্লিষ্ট আছেন, সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রমের অংশীদার হিসেবে আপনারা সম্পৃক্ত হবেন, আবার ইসলামী ব্যাংকের সেবা গ্রহণ করবেন, আপনাদের আত্মীয় স্বজনকে এর জন্য এদের সাথে সংশ্লিষ্ট করবেন। আমি আর বক্তব্য আমার বাড়াবো না। আপনাদেরকে সুন্দর আমাদের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য এবং এই উপশাখাগুলোকে আরও সুন্দরভাবে মানে একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে পরিগণিত করার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ ওমর ফারুক খানকে তার বক্তব্যের জন্য। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোহাম্মদ কায়সার আলীকে। জনাব মোহাম্মদ কায়সার আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ব্যাংকের আমাদের প্রাণপ্রিয় নেতা, ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন, জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, আমাদের আরেকজন প্রিয় নেতা জনাব মোহাম্মদ মনিরুল মাওলা। অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংয়ের প্রধান, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ ওমর ফারুক খান, মঞ্চবিষ্ট এজেন্ট ব্যাংকিং এবং সাব ব্রাঞ্চ ব্যাংকিংয়ের প্রধান, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, বিভিন্ন জোনের সম্মানিত জোন প্রধানগণ, শাখা ব্যবস্থাপকগণ, অন্যান্য আমার প্রিয় সহকর্মী ভাই এবং বোনেরা, উপস্থিত সম্মানিত ওই এলাকার অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট খুলছি, আমাদের নেটওয়ার্ক আমরা বিস্তৃত করছি, মানুষের দোরগোড়ায় আমাদের সেবা পৌঁছে। আমাদের সম্মানিত প্রধান অতিথি, ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সিইও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, ইসলামী ব্যাংকের এই যে বিস্তৃত নেটওয়ার্ক, আমাদের বিভিন্ন ইউনিটের মাধ্যমে মানুষের দোরগোড়ায় আমাদের সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের যেই যে প্রয়াস, এটার কারণ কি, কেন আমরা মানুষকে বলছি যে ইসলামী ব্যাংকে আপনারা আসুন, আমাদের সেবা গ্রহণ করুন, এমন কি বিশেষত্ব আছে? আমরা জানি যে কনভেনশনাল অর্থনীতিতে উৎপাদন উপাদান 4টির কথা বলা হয়, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন। কিন্তু ইসলামী অর্থনীতিতে বলা হয় 5টি। একটি হচ্ছে ল্যান্ড, আরেকটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আরেকটি হচ্ছে জন্তু জানোয়ার, আরেকটি হচ্ছে মানুষের শ্রম, আরেকটি হচ্ছে মূলধন। আর এছাড়াও আছে মানুষের অস্তিত্বের মধ্যেই বুদ্ধি, মেধা, প্রতিভা, এগুলো এক ধরনের উপকরণ। ল্যান্ড আমরা জানি 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে চাষযোগ্য ভূমি, যেটার মাধ্যমে ফসল উৎপাদন হয়। আরেকটা হচ্ছে খনিজ সম্পদ, যেখানে থাকে খনিজ সম্পন্ন ভূমি। আরেকটি হচ্ছে বন জঙ্গল। আর
প্রাকৃতিক সম্পদের মধ্যে আমরা জানি যে সূর্যের আলো, বাতাস, আগুন, পানি, এগুলি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আর কিছু মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাদের মেধা, মনন, প্রতিভা এগুলোর মাধ্যমে তাদের জীবিকা অর্জন করে অর্থ উৎপাদন করে থাকে। তো যারা মেধাবী তাদের মেধার সাহায্যে কিভাবে উৎপাদন করে? কিছু মানুষ আছে যারা সাংবাদিক ভাইদের কিন্তু আলাদা কোনো টাকা পয়সার খুব একটা দরকার হয় না, বা তাদের কোনো উপকরণের দরকার হয় না। মেধার সাহায্যেই তারা সাংবাদিকতা করেন এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করেন, জীবিকা নির্বাহ করেন। আরেক ধরনের মানুষ আছে যারা বিচার কার্য সম্পাদন করেন। এখানেও কিন্তু তাদের মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, চিন্তা শক্তি দিয়ে সেখানে তারা বিচার কার্য সম্পাদন করেন এবং অর্থ উপার্জন করেন। আর কিছু মানুষ আছে যারা রিসার্চ করেন, গবেষণা করেন, গবেষণা লব্ধ অর্থ দিয়ে তারা জীবনযাপন করে থাকে। আরেক ধরনের মানুষ আছে যাদের মেধা হচ্ছে কৃষিকাজে তারা দক্ষ, কৃষিকাজ করার ব্যাপারে তারা এক্সপার্ট। আর কিছু মানুষ আছে যারা শিল্প প্রতিষ্ঠানের প্রতি তাদের আগ্রহ, ঝোঁক, সেখানে তাদের মেধার প্রচুর পরিমাণে মেধা আছে, তারা এই শিল্প কাজেই তাদের মেধাকে নিয়োগ করেন এবং সেখানে তারা উন্নতি করেন, তাদের মেধার স্বাক্ষর সেখানে রাখেন। আর কিছু মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্যে দক্ষ, ব্যবসা বাণিজ্যে তারা অত্যন্ত এক্সপার্ট। তাদেরকে যদি আমরা বলি যে আপনি কৃষিকাজ করেন, তাহলে তারা ভালো করে না, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা অত্যন্ত দক্ষ। এটা তাদের একটি স্পেশাল একটা আল্লাহর পক্ষ থেকে দক্ষতা, যোগ্যতা, প্রতিভা, মেধা তাদের মধ্যে আছে। তো এই যে আল্লাহর পক্ষ থেকে যে প্রাকৃতিক সম্পদ, মানুষের মেধা, জমি, জন্তু জানোয়ার মধ্যে আবার আমরা জানি যে কিছু আছে গৃহপালিত পশু, আর কিছু আছে পাখি, যেমন মুরগি, হাঁস, কোয়েল পাখি। এগুলোর মাধ্যমে কিন্তু মানুষ অর্থ উপার্জন করে থাকে। তো এই যে বললাম আমি, জমি, প্রাকৃতিক সম্পদ, মানুষের মেধা, মনন, জন্তু জানোয়ার, এরপর আরেকটা শ্রেণীর মানুষ আছে যাদের মেধা, প্রতিভা, যোগ্যতা তেমন নাই, শুধুমাত্র তারা শারীরিকভাবে পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করেন, যেটাকে আমরা লেবার বলি। তাদের শরীরটাই হচ্ছে অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম। এই সবগুলো উপকরণ তখনই কার্যকর হয় যখন মূলধন থাকে, ক্যাপিটাল থাকে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই গুরুত্বপূর্ণ কাজটি করে, সেটা হচ্ছে মানুষের এই 4টি বা 5টি উপকরণকে শক্তিশালী করার জন্য, কার্যকর করার জন্য, ফলপ্রসূ করার জন্য মূলধন যোগান দিয়ে থাকে। যিনি কৃষিকাজ করতে চান, তার জমি আছে কিন্তু তার পুঁজি নেই, তাহলে সেখানে কিন্তু তিনি সফল হবেন না। যার শিল্প প্রতিষ্ঠান করার ব্যাপারে মেধা আছে, যোগ্যতা আছে, এক্সপার্টিস আছে, কিন্তু তার যদি মূলধন না থাকে, ক্যাপিটাল না থাকে, তাহলে কিন্তু তিনি শিল্প প্রতিষ্ঠান করতে পারবেন না। ঠিক তেমনিভাবে যার মেধা আছে, প্রতিভা আছে, রিসার্চ করতে চান, ভালো কিছু গবেষণা করতে চান, সেখানেও কিন্তু ক্যাপিটালের প্রয়োজন আছে। এই সব কিছুকে যদি কার্যকর করতে হয়, ফলপ্রসূ করতে হয়, আউটপুট যদি ভালো আনতে হয়, তাহলে মূলধন বা ক্যাপিটালের প্রয়োজন হবে। এই ক্যাপিটালটাই আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা সকল ব্যাংকিং বা নন আর্থিক প্রতিষ্ঠান সবাই মিলে ক্যাপিটাল বা মূলধন যোগান দিয়ে থাকি। আমরা যেমন মূলধন যোগান দিই, অন্যান্য ব্যাংকও কিন্তু মূলধন যোগান দেয়। এই মূলধনটা আমরা সংগ্রহ করি মানুষের কাছ থেকে। সেখানে যেটা পার্থক্য, সেটা হচ্ছে যে আমরা মানুষের কাছ থেকে যে আমানতটা সংগ্রহ করি, যে ক্যাপিটাল বা মূলধন সংগ্রহ করি, সেখানে আমরা বলি যে এটা সুদমুক্ত, আমরা আপনাদের কাছ থেকে আমানত গ্রহণ করছি, এর বিপরীতে আপনাদেরকে আমরা হালাল প্রফিট দিয়ে দেব। এই হালাল প্রফিটের
আশ্বস্ত হয়েই হালাল প্রফিটের প্রতি আশ্বস্ত হয়ে মানুষ কিন্তু আমাদের এখানে ডিপোজিট রাখেন। অন্য ব্যাংকেও তো আমানত রাখেন, তাহলে আমাদের এখানে হালাল সেখানে হারাম, এটা কেন? এটার কারণ হচ্ছে যে আমরা তাদের এই ডিপোজিট নিয়ে, আমানত নিয়ে আমরা মানুষকে মূলধন যোগান দেই, ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করি, শিল্প প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে আমরা মূলধন দেই, আমরা রিসার্চ কার্যে মানুষকে সফল করার জন্য সহযোগিতা করি। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অন্য ব্যাংক টাকার ব্যবসা করে, আমরা টাকা দিয়ে ব্যবসা করি। আমরা পণ্যের ব্যবসা করি, টাকা দিয়ে মাল কেনা হয়, মাল বিক্রি করে টাকা হয়। যদি বিক্রিত মূল্য ক্রয় মূল্যের চাইতে বেশি হয় তাহলে সেটা হচ্ছে প্রফিট। আবার অনেক সময় বিক্রিত মূল্য ক্রয় মূল্যের চাইতে কমও হতে পারে, তখন সেটা হবে লস। তো ইসলামী ব্যাংক এই কাজটি করে থাকে। এটা যদিও মনে হচ্ছে একটি ছোট্ট কাজ, কিন্তু এটার ফল অনেক বড়, অনেক ব্যাপক। কিছুদিন আগে গার্ডিয়ান পত্রিকায় দুইজন অমুসলিম অধ্যাপক লিখেছেন যে দ্য মুসলিম সিস্টেম সিমস টু আস টু হ্যাভ এ গ্রেট মেরিট। The Western world should study it and perhaps adopt it in whole or in part. তারা বলছেন যে মুসলমানদের যে সিস্টেমটা, সুদমুক্ত যে ব্যাংকিং ব্যবস্থা, এটা আমাদের কাছে মনে হচ্ছে এর মধ্যে একটা গ্রেট মেরিট আছে, বড় মেরিট আছে। দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড শুড স্টাডি, পশ্চিমা বিশ্বের উচিত এটা নিয়ে স্টাডি করা এবং এটার পরিপূর্ণভাবে অথবা আংশিকভাবে এটাকে গ্রহণ করা উচিত। আর আমরা জানি যে লর্ড কিনসের যে থিওরি, সেখানেও তিনি বলেছেন যে মানুষের মূলধন এবং সম্পদের সুষম বন্টনের ক্ষেত্রে সুদ হচ্ছে একটি বড় বাধা। সুতরাং তিনি বলছেন যে সুদকে কমাতে হবে, পারলে আস্তে আস্তে এটাকে জিরো পর্যায়ে নিয়ে আসতে হবে। তো সুদ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করা, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং সে কারণেই আমরা এখানে বলে থাকি যে আসুন আমাদের সঙ্গে আপনারা ব্যাংকিং করুন, এখানে আমানত রাখুন এবং এর মাধ্যমে আমরা মানুষের মূলধন যোগান দিয়ে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখার জন্য, আরও গতিশীল করার জন্য আমরা কাজ করে থাকি। আমরা জানি যে সাধারণ অর্থনীতিতে বলা হয় সম্পদ সসীম, অভাব অসীম। অর্থনীতি আমার সাবসিডিয়ারি সাবজেক্ট ছিল। তো আমাদের একজন স্যার ছিলেন জাভেদ হেলালি, অধ্যাপক জাভেদ হেলালি, তিনি অর্থনীতি পড়াতেন। তো ইসলামিক ইউনিভার্সিটিতে কনভেনশনাল ইকোনমিক্সের সাথে ইসলামিক ইকোনমিক্সের কম্পারেটিভ স্টাডি আমাদের ছিল সাবজেক্ট। তো উনি একদিন ক্লাসে বললেন যে হোয়াট ইজ ইসলামিক ইকোনমিক্স। তো পরে আমরা স্যারকে বললাম যে স্যার আপনি আমাদের ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো আছে একটা, এর সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে বই নিতে পারেন এবং সেখানে মাঝে মাঝে সেমিনার সিম্পোজিয়াম হয়, সেখানে আপনি যেতে পারেন। তো 3 মাস পর তিনি স্টাডি করার পর বললেন যে হ্যাঁ, আসলে ইসলামিক ইকোনমিক্সটা এটাই হচ্ছে রিয়েল মানুষের জন্য কল্যাণকর। সম্পদ আসলে সসীম না, সম্পদ অসীম। মানুষের যেটা সব বেশি প্রয়োজন এটা কিন্তু অ্যাভেলেবেল। মানুষের অক্সিজেন দরকার, অক্সিজেন অ্যাভেলেবেল। পানি দরকার, সব পানির অপর নাম জীবন, পানি অ্যাভেলেবেল। লবণ দরকার, লবণ অ্যাভেলেবেল। আগুন দরকার, আগুন অ্যাভেলেবেল। সূর্যের তাপ দরকার, অ্যাভেলেবেল। আর যেটা খুব কম প্রয়োজন সেগুলি কিন্তু স্কারসিটি আছে, সেটার কিছুটা কম আছে। সেটাও কম না যদি মানুষ অপচয় না করে। এজন্য রেডিসন হোটেলে দেখবেন লেখা আছে যে হোয়াট ইউ ওয়ান্ট না, বলা আছে ওখানে যে প্লিজ টেক ফুড, হোয়াট এভার ইউ ওয়ান্ট ফুড, অ্যান্ড প্লিজ ইট অল দ্য ফুড হোয়াট ইউ হ্যাভ টেকেন। বলা হচ্ছে যে আপনি যা চান খাবার নেন সেখান থেকে, কিন্তু যা নিয়েছেন এটা পুরোটাই খেতে হবে আপনাকে। তার মানে অপচয়টাই হচ্ছে মানুষের জন্য অভাব বা দারিদ্রতার জন্য একটা বড় উপাদান। এই জন্য আমাদের ডক্টর আতিউর রহমান সাহেব বক্তব্যে সবসময় বলতেন যে অভাব হচ্ছে সভ্যতার কলঙ্ক। অভাব বা দারিদ্র্য হচ্ছে মানুষের মেধা বিকাশে, মানুষের প্রতিভা বিকাশের জন্য বড় বাধা, বড় অন্তরায়। সুতরাং ইসলামী অর্থনীতিতে, ইসলামী ব্যাংকিংয়ে বা ইসলামী অর্থ ব্যবস্থায় সম্পদ অসীম, অভাবই বরং সসীম। আর এটাকে সমন্বয় করার জন্যই ইসলামী ব্যাংকিং কাজ করে যাচ্ছে। আমরা ইসলামী ব্যাংকের মাধ্যমে মানুষের এই পুঁজি সংগ্রহ করি, এর মাধ্যমে আমরা মানুষকে বিনিয়োগ দেই, শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে,
কৃষিকাজে, ব্যবসা বাণিজ্যে আমরা মূলধন যোগান দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সে কারণে আজকে আমরা আমাদের সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত গ্রাহকবৃন্দকে আমরা অনুরোধ করব যে আপনারা চিন্তাভাবনা করেই ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, আমাদের সেবা নেবেন। আমাদের শুধুমাত্র যে শরিয়া কমপ্লায়েন্ট একটি ব্যাংক তা না, আমরা একটা ডিজিটাল ব্যাংকও বটে। ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আমাদের সকল ধরনের ব্যবস্থা আছে। আপনি বাড়িতে বসেই ব্যাংকিং করতে পারবেন, আপনাকে আর কষ্ট করে ব্যাংকে আসতে হবে না। আপনি বাড়িতে বসেই টাকা ডিপোজিট করতে পারবেন, আপনি টাকা তুলতে পারবেন, আপনি রেমিটেন্স করতে পারবেন। বিদেশ থেকে রেমিটেন্স আসবে আপনার ঘরের দরজায়। আমাদের সিআরএম এটিএম মেশিন আপনার বাড়ির পাশেই ইনশাল্লাহ স্থাপিত হচ্ছে, এর মাধ্যমে আপনারা সেবা গ্রহণ করতে পারবেন। আমি সবাইকে ইসলামী ব্যাংকের এই সেবা গ্রহণ করার জন্য, ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করার জন্য, বিনিয়োগ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ কায়সার আলীকে তার বক্তব্যের জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও জনাব মোহাম্মদ মাহবুবুল আলম ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সম্মানিত অতিথিকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোহাম্মদ মুনিরুল মাওলাকে। জনাব মোহাম্মদ মুনিরুল মাওলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের 13টি সাব ব্রাঞ্চের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং ডেভেলপমেন্ট উইং প্রধান জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সুযোগ্য ম্যানেজিং ডিরেক্টর, যিনি ইসলামী ব্যাংকে জনগণের নিকটে নেওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন, বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, অনুষ্ঠানের বিশেষ অতিথি ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং অপারেশনস উইং প্রধান বিশিষ্ট ব্যাংকার জনাব মোহাম্মদ কায়সার আলী, অনুষ্ঠানের বিশেষ অতিথি এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান জনাব মোহাম্মদ উমর ফারুক খান, মঞ্চে উপবিষ্ট এজেন্ট এবং সাব ব্যাংকিং ডিভিশনের প্রধান, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, আমাদের এই স্টুডিওতে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আজকে যে 13টি স্থানে আমাদের যে উপশাখাগুলো উদ্বোধন হতে যাচ্ছে, এর মধ্যে ঢাকা নর্থ জোন, ঢাকা সাউথ জোন, ঢাকা ইস্ট জোন, চট্টগ্রাম নর্থ জোন, খুলনা জোন এবং বরিশাল জোনের সম্মানিত হেড অফ জোন যারা উপস্থিত আছেন সভাপতিত্ব করছেন এবং সংশ্লিষ্ট শাখাগুলোর শাখা ব্যবস্থাপক এবং সাব ব্রাঞ্চের সম্মানিত ইনচার্জ বৃন্দ, ওই সমস্ত এলাকায় আমাদের আমন্ত্রণে যারা সাড়া দিয়েছেন, উপস্থিত হয়েছেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সুধী গ্রাহকবৃন্দ এবং আমার অন্যান্য সহকর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে সারা বিশ্বে একটি প্যান্ডামিক সিচুয়েশনে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাভাবিক ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন। আপনারা জানেন বাংলাদেশেও এই মহামারীর সুবলে ইতিমধ্যে আমাদের প্রায় ৬,২০০ লোক বাংলাদেশের লোক মহান আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়েছেন। আমাদের ব্যাংকেও প্রায় ২,০০০-এর মতো সহকর্মী আক্রান্ত হয়েছিলেন। আলহামদুলিল্লাহ
ইতিমধ্যে আমাদের অধিকাংশ সহকর্মী সুস্থ হয়েছেন। আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা অত্যন্ত দুঃখিত যে এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে আমাদের অত্যন্ত প্রিয় 5 জন সহকর্মী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমি এই সুযোগে মহান আল্লাহ তাআলার দরবারে কামনা করি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাদের পরিবারকে যেন এই যন্ত্রণা থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেন। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা 13টি সাব ব্রাঞ্চের যে উদ্বোধন অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমরা আমাদের ফেসবুকে প্রচার করছি এবং সারা বিশ্ব থেকে, বাংলাদেশ থেকে তো বটেই, সারা বিশ্বে অনেকেই আমাদের এই প্রোগ্রামগুলো আজকে আমাদের প্রযুক্তির কল্যাণে ওনারা উপভোগ করছেন। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ আমাদের এই ফেসবুকটাকে ভেরিফাইড করেছেন। আমি এই সুযোগে ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, ইতিমধ্যে আমাদের সামনে আমাদের 3জন সহকর্মী কথা বলেছেন। ইসলামী ব্যাংক কেন প্রয়োজন, কেন আমরা ইসলামী ব্যাংক নিয়ে আপনাদের সামনে 37 বছর আগে হাজির হয়েছিলাম এবং আজকেও আমরা আপনাদের সামনে আছি, কেন আছি এই বিষয়গুলো আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। আমি জাস্ট কয়েকটা কথা বলেই শেষ করব, আমাদের মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা জানি আমাদের এই দেশটি আমাদের জনসম্পদে ভরপুর। আলহামদুলিল্লাহ, আমরা চাই আমাদের প্রত্যেকটি জনগণ যেন ব্যাংকিং সেবার আওতায় চলে আসতে পারেন এবং আমাদের বাংলাদেশ ব্যাংক এবং সরকার, বিভিন্ন এজেন্সি, সরকার প্রধান সহ সবাই চাচ্ছেন প্রত্যেকটি জনগণ যেন ব্যাংকিং নেটের আওতায় চলে আসেন এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এখনো পর্যন্ত আমাদের শতকরা 40% লোক এখনো পর্যন্ত ব্যাংকিং নেটের আওতার বাইরে রয়েছে। আমরা গ্রামে গঞ্জে সব জায়গায় আমাদের এজেন্ট আউটলেট, আমাদের সাব ব্রাঞ্চ এবং আমাদের শাখাগুলোর মাধ্যমে আমরা যেটা চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যে সেবা, এই সেবা গ্রহণ করুক এবং এর মাধ্যমে এই দেশের যে উন্নয়ন এবং প্রত্যেককে আমরা উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে চাই। আপনারা শুনে আনন্দিত হবেন যে আমরা বিগত 37 বছরে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা বাংলাদেশে অনন্য একটি ভূমিকা আমরা রেখেছি, বিশেষ করে ফিনান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে। আমরা মনে করি আমাদের যে সমস্ত ডিপোজিট প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো খুবই সার্বজনীন। আমাদের এখানে একজন স্টুডেন্ট ইচ্ছা করলে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং একজন কৃষক যিনি 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের প্রোডাক্টগুলো আছে এবং এই প্রোডাক্টগুলোর কারণেই আমাদের মা বোনেরাও আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমাদের যে মোহর অ্যাকাউন্ট আছে, আমরা যে আমাদের নারীর ক্ষমতায়নের কথা বলি, এই কারণে আমরা মোহর অ্যাকাউন্ট চালু করেছি। এটাতে একদিকে আমরা শরিয়ার একটি দায়িত্ব পালন করছি, সাথে সাথে আমাদের মা বোনদেরকে আর্থিকভাবে সক্ষমতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। আপনারা শুনে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমাদের ডিপোজিট, যেটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে লক্ষ কোটি টাকার ডিপোজিটে পরিণত হব আমরা, সেটি অতিক্রম করে আপনাদের সহযোগিতায় সারা দেশে আমাদের যে সমস্ত গ্রাহক আছেন তাদের সহযোগিতায় আমাদের বর্তমানে ডিপোজিট প্রায় 1,13,000 কোটি টাকার উপরে এবং এটি বাংলাদেশে একটি অত্যন্ত আনন্দের একটি ঘটনা যে কোনো বেসরকারি ব্যাংক যে সর্বোচ্চ এই পরিমাণ ডিপোজিট অর্জন করেছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইসলামী ব্যাংকের সেবা, ইসলামী ব্যাংকের প্রতি আস্থা, ইসলামী ব্যাংকের প্রতি তাদের যে কমিটমেন্ট, এই কমিটমেন্টের কারণে আজকে আমরা এই অর্জন করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা ইসলামী ব্যাংকিংয়ের যে র্যাঙ্কিং, বাংলাদেশে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ 11তম অবস্থানে আছে।
আর ওভারঅল ব্যাংকিং সেক্টরে আপনারা তো জানেন যে আমরা সারা বিশ্বের 1000টি ব্যাংকের মধ্যে আমরা 2012 সাল থেকে অন্তর্ভুক্ত আছি। আমরা আমাদের যে ডেপোজিটগুলো আপনারা আমাদের কাছে রেখেছেন, এই ডেপোজিটগুলোকে আমরা অত্যন্ত ডাইভার্সিফাইড ওয়েতে আমরা বিনিয়োগ করেছি। আমাদের বিনিয়োগের মেকানিজমগুলো ইতিমধ্যে আলোচনা হয়েছে। আমরা বড় বড় শিল্প গ্রুপ, বড় বড় প্রতিষ্ঠানে আমরা বিনিয়োগ করেছি, কারণ আমরা মনে করি যে এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে, যেটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে আমরা হিসাব করে দেখেছি যে আমাদের বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের প্রায় 85 লক্ষ লোক সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ইসলামী ব্যাংকের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। আমরা আমাদের যা সমস্ত আমাদের দেশের লোকজন যারা একটু পিছনে পড়ে আছেন তাদেরকে সামনের কাতারে নিয়ে আসার জন্য এবং তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আমরা গ্রাম পর্যায়ে আমাদের যে পল্লী উন্নয়ন প্রকল্প আছে, এই প্রকল্প আমাদের চালু আছে। আমরা ক্রমান্বয়ে সারা দেশে আমাদের এই পল্লী উন্নয়ন প্রকল্পের নেটওয়ার্ক আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের এই প্রকল্পে যারা সদস্য আছেন আপনারা শুনে আনন্দিত হবেন, এই সদস্যদের মধ্যে শতকরা 96% 96% আমাদের মহিলা মা বোনেরা, এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে অনেক পরিবার আজকে সক্ষমতা অর্জন করেছে। ওই পরিবারের সদস্যরা বিভিন্ন উচ্চ পর্যায়ে আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উচ্চ পর্যায়ে তারা চাকরি করছেন, অনেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, অনেকে মেডিকেল কলেজে লেখাপড়া করছেন। আমাদের সদস্যদের সন্তানেরা, আমি মনে করি তাদের এই ইনক্লুশনের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে এবং এইভাবে এই দেশ ইনশাআল্লাহ অবশ্যই এগিয়ে যাবে। আমরা জানি যে গত 2019-2020 অর্থ বছরে যেখানে প্রেডিকশন করা হয়েছিল যে বাংলাদেশের জিডিপির গ্রোথ 2%-এর নিচে চলে যাবে, সেই জায়গায় আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে আমাদের 5.24% জিডিপি গ্রোথ হয়েছে এবং আগামী বছরের জন্য এটা 8.15% জিডিপি গ্রোথ হবে সেটি আশা করা হচ্ছে। জিডিপি গ্রোথের বর্তমান যে ধারা, এই ধারা অনুযায়ী বিশ্বে আমরা তৃতীয়। আমার মনে হয় আমাদের মাননীয় সরকার প্রধান আমাদেরকে কোভিডকালীন সিচুয়েশনে যে প্রণোদনাগুলো ঘোষণা করেছেন, মোর দেন 1,25,000 crore যে প্রণোদনা বিভিন্ন সেক্টরে, আমাদের কর্পোরেট সেক্টরে, আইএসএমইতে এবং আমাদের এগ্রিকালচারে, এই প্রণোদনাগুলো সবগুলো ব্যাংক মিলে আমাদের মাননীয় গভর্নর মহোদয়ের নির্দেশে আমরা সেগুলো আমরা বন্টন করছি, আমরা ডিসবার্সমেন্ট দিচ্ছি। আমাদের ব্যাংকেও যে অ্যালোকেশন দেওয়া হয়েছে আমরা 100% উইদিন দ্য নভেম্বর ইনশাআল্লাহ আমরা ডিসবার্সমেন্ট করতে পারবো, সেটা আমরা আশা করছি। এই যে কোভিড অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে, আমাদের অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য মাননীয় সরকার প্রধান যে প্রকল্প গ্রহণ করেছেন, এই প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে আমি মনে করি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখছে এবং এই ক্ষেত্রে আমরা মনে করি যারা আমাদের গ্রাহকবৃন্দ আছেন তারা অবশ্যই এর মাধ্যমে উপকৃত হবেন এবং আমাদের যে এক্সপোর্টের মাধ্যমে যে আমরা অর্থনৈতিক গতি আনার ক্ষেত্রে ইসলামী ব্যাংক অনন্য ভূমিকা রাখবে। আমি আজকের এই অনুষ্ঠানে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের এই ব্যাংকটাকে আমরা প্রযুক্তিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের ব্যাংকিং সেবা আমরা দিতে চাই। এই জন্য আমরা মনে করি যে আমাদের প্রায় অনেক মানুষের হাতে পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে। এই অ্যান্ড্রয়েড ফোনটা আমরা মনে করি আমাদের একটি শাখায় পরিণত হবে ইনশাআল্লাহ। আপনার অ্যান্ড্রয়েড ফোন আপনার হাতে থাকবে আর আমাদের সব ধরনের সার্ভিস আমরা ইনশাআল্লাহ এই ফোনের মাধ্যমে আপনাকে এমন একটা পর্যায়ে আমরা নিতে চাই, আপনার ফোনটা যেন আমাদের জন্য একটি শাখায় পরিণত হয়।
আপনি সব ধরনের ট্রানজ্যাকশন এই ফোনের মাধ্যমে করতে পারবেন। আমরা ওই ধরনের একটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফিনটেক একটা প্রতিষ্ঠানে আমরা পরিণত হতে যাচ্ছি। এই সুযোগে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। ইসলামী ব্যাংকে আপনারা যে সাপোর্ট সবসময় দিয়ে আসছেন, ভবিষ্যতেও দিবেন, এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে যে 13টা সাব ব্রাঞ্চ আমরা এখান থেকে উদ্বোধন করতে যাচ্ছি, আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় উদ্বোধন করবেন। এই সাব ব্রাঞ্চে আমরা 13 জন অত্যন্ত চৌকস আমরা ইনচার্জ দিয়েছি, যাতে করে আপনারা সুন্দর সেবা পান। তার সাথে একটি টিম আছে। আমি মনে করি ইসলামী ব্যাংকের যে সততার কালচার, যে আন্তরিক সেবা, এই সেবা আপনারা গ্রহণ করে আমাদেরকে ধন্য করবেন এবং আলটিমেটলি এই দেশের উন্নয়নে অন্যতম ভূমিকা রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও জনাব মোহাম্মদ মাহবুবুল আলমকে। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 13টি উপশাখার আজকের এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয়ভাবে উপস্থিত ব্যাংকের সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর এবং ব্যবসার যিনি প্রধান, হেড অফ বিজনেস আমরা বলি, আমাদের সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জনাব মনিরুল মাওলা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আরেকজন চৌকুশ এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর এবং অপারেশনস উইংয়ের সম্মানিত প্রধান জনাব কায়সার আলী, আমাদের আন্তর্জাতিক ব্যাংকিংয়ের যিনি প্রধান, আমাদের আরেকজন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জনাব ওমর ফারুক খান, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং ডেভেলপমেন্ট উইংয়ের সম্মানিত প্রধান জনাব মোশাররফ হোসেন, এজেন্ট ব্যাংকিং এবং উপশাখার যিনি প্রধান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মাহবুব আলম, এই স্টুডিওতে উপস্থিত আমার অন্যান্য সম্মানিত কলিগবৃন্দ এবং 13টি উপশাখায় স্থানীয়ভাবে আয়োজিত আজকের এই সুন্দর সমাবেশ, আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ, স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের সম্মানিত উপস্থিতি এবং সেই সাথে উপস্থিত আমাদের সম্মানিত জোনাল হেডগণ, সম্মানিত শাখা ব্যবস্থাপক অনেকে উপস্থিত আছেন, আমার অন্যান্য কলিগবৃন্দ সেখানে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা 13টি সমাবেশ, আজকে এই 13টি সমাবেশে কেন্দ্রীয়ভাবে একটা অনুষ্ঠান করা হয়েছে, সেটাকে আপনারা আমাদেরকে না দেখেও, আমাদেরকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন না, তারপরেও ধৈর্য ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন আমাদের বক্তব্য শোনার জন্য। এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের এই, আমি বলবো যে এই ধৈর্য এবং এই মানসিকতা যেটা আমাদেরকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করছে। সম্মানিত সুধী, ইতিমধ্যেই আমাদের সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর বৃন্দ ওনাদের বক্তব্য রেখেছেন এবং ওনাদের কথায় যে জিনিসগুলি ইতিমধ্যে ফুটে উঠেছে আপনারা শুনেছেন। ইসলামী ব্যাংকিং নিয়ে কথা বলা হয়েছে, ইসলামী ব্যাংকিংয়ের সৌন্দর্য নিয়ে কথা বলা হয়েছে, ইসলামী ব্যাংকিংয়ের শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলা হয়েছে, বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হয়েছে এবং ইসলামী ব্যাংকিং সারা বিশ্বে যে
একটা শ্রেষ্ঠ ব্যবস্থা, এই ব্যবস্থা নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে। আমাদের সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর বৃন্দ আরও যে বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমি আমাদের বিজনেসের হেড যিনি বক্তব্য রেখেছেন মনিরুল মালা সাহেব, ওনার বক্তব্যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থাটা তুলে ধরেছেন। কোভিড পরবর্তী বা কোভিড চলাকালীন সময়ে অর্থনীতির আমরা কোন পর্যায়ে আছি, দেশের জিডিপি গ্রোথের কোন পর্যায়ে আমরা আছি, ইকোনমিতে কতটা আমরা রিকভার করতে পেরেছি, এই বিষয়গুলি নিয়ে তুলে ধরেছেন। সেই সাথে সাথে ইসলামী ব্যাংকের যে বৈশিষ্ট্য এবং যে শক্তি, যে শ্রেষ্ঠত্ব, যে আমাদের যেগুলি আমি মনে করি যে জাতি, আমাদের অর্থনীতি এবং জাতীয়ভাবে যে ভূমিকা রাখছে ইসলামী ব্যাংক, সেই বিষয়গুলি ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে। সুতরাং আমি এই বিষয়গুলি পুনরাবৃত্তি করব না, তবে আমাদের বক্তব্যগুলি কিন্তু এর ভিতরেই সীমাবদ্ধ থাকে, কারণ এর বাইরে কিন্তু কথা বলার আর কিছু নাই। আমি সবসময় আপনারা জানেন যে আমাদের এই 13টা প্রোগ্রাম 13টা স্থানীয়ভাবে হতো, সেখানে আমরা কেউ না কেউ যেতাম এবং সেখানে আপনাদের বক্তব্য আমরা শুনতাম। আমি ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা যে পদ্ধতিতে এই শাখাগুলি উদ্বোধন করেছি, উপশাখাগুলি উদ্বোধন করেছি, সেখানে আমরা দেখেছি স্থানীয়ভাবে যারা উপস্থিত থাকেন, আমাদের সম্মানিত জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়িক এবং সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ ইসলামী ব্যাংকিং সম্পর্কে যে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ সম্পর্কে যে বক্তব্য রাখেন, আমি অভিভূত হয়ে যাই যে অত্যন্ত চমৎকারভাবে ওনারা ইসলামী ব্যাংকিং সিস্টেমটাকে তুলে ধরেন এবং সেই সাথে সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ সম্পর্কে আমি মনে করি যে হয়তো আমার অনেক কলিগও এত সুন্দর করে বক্তব্য রাখতে পারবে না, আপনারা যত সুন্দরভাবে সেই ইসলামী ব্যাংকিং এবং আইবিবিএল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে তুলে ধরেন। এবং আজকেও আমরা বেশি সময় নেব না, তারপরে আপনারা আপনাদের স্থানীয়ভাবে অনুষ্ঠানটা পরিচালনা করবেন, সেখানে নিশ্চয়ই এই কথাগুলি আসবে, আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমরা ইতিমধ্যে মনে করি ইসলামী ব্যাংকের প্রায় 38 বছরের যে অগ্রযাত্রার ইতিহাস, যে জার্নি, সেই জার্নিতে ইসলামী ব্যাংকিং বা ইসলামী ব্যাংকে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো দরকার আছে বলে আমার এই পর্যায়ে এসে আমার মনে হয় না। এবং আমি যেটা বললাম যে আপনাদের বিভিন্ন প্রোগ্রামে গিয়েও আমার মনে হয়েছে যে ইসলামী ব্যাংকিং সম্পর্কে আমাদের দেশের, বিশেষ করে আমাদের দেশের সাধারণ জনসাধারণ এবং যারা ব্যাংকিংয়ের সাথে জড়িত আছেন, বিভিন্নভাবে সামাজিকভাবে সচেতন আছেন, অর্থনৈতিকভাবে সচেতন আছেন, জড়িত আছেন, তাদের কাছে ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংকিং অত্যন্ত পরিষ্কার। প্রিয় সুধীবৃন্দ, আমি প্রথমেই যেহেতু বলেছি যে এই প্রসঙ্গগুলি আমাদের আলোচনার বিষয়, আমি এই 37 বছরের ইতিহাস আমি সেদিকে খুব বেশি যাব না। বর্তমানে যে একটা অবস্থা আমরা অতিক্রম করছি, আমাদের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মহোদয় বৃন্দ বলেছেন যে একটা কঠিন সময় আমরা পার করছি, জাতীয় জীবনে, আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশ্বব্যাপী একটা মহামারীর অবস্থা, মহামারী আমরা অতিক্রম করছি, যেটা কমে যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। হয়তো হতে পারে যে কখনো যদি কোনো প্রতিষেধক বা টিকা বের হয় তাইলে হয়তোবা হঠাৎ করে উন্নতি হতে পারে, কিন্তু এখন পর্যন্ত যে প্রেডিকশনগুলি করা হচ্ছে তাতে মনে হচ্ছে যে আবার সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ ইত্যাদি ইত্যাদি বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও সেকেন্ড ওয়েভের প্রেডিকশন করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে। সুতরাং এই যে একটা অবস্থা, এই অবস্থাটায় আমরা দেখতে পেয়েছি শুরুতে সারা বিশ্বেই অর্থনীতি স্থবির হয়ে গিয়েছিল, বাংলাদেশেও অনেকটা স্থবিরতা দেখা দিয়েছিল। বলবো যে 1-2 মাস অনেকটা স্থবির অবস্থায় ছিল, কিন্তু আমরা দেখেছি, আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি প্রথম দিন থেকে, কোভিড শুরু থেকে একবারে ফ্রম দি ভেরি বিগিনিং উনি জাতির সামনে এসেছেন, বারবার এসেছেন এবং বিভিন্ন নির্দেশনা নিয়ে এসেছেন, বিভিন্ন কর্মসূচি নিয়ে এসেছেন এই অবস্থা মোকাবেলার জন্য। বিভিন্ন
রিকমেন্ডেশন নিয়ে আসছেন এবং জাতির সামনে সেগুলি তুলে ধরেছেন। তার মধ্যে অন্যতম স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলেছেন, সেই সাথে সাথে অর্থনীতিকে কিভাবে আবারও সচল করা যায় সেই জন্য যে কথাটা আমাদের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মহোদয় বলেছেন যে প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো প্রণোদনা প্রায় বিভিন্নভাবে সেটা আস্তে আস্তে ঘোষিত হয়েছে এবং তখনই 1 লক্ষ কোটি টাকার উপরে প্রণোদনা ঘোষণা করা হয়েছিল এবং সেই প্রণোদনাগুলি কত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট করা যায় সেই বিষয়ে নির্দেশনা ছিল। এবং আমরা আজকের দিনে যদি দেখি, আমি প্রণোদনার কথাটা আগে শেষ করে নেই, আজকের দিনে যদি দেখি বাংলাদেশের সেই গত মার্চ মাস, এপ্রিল মাস, ইভেন মে মাস পর্যন্ত যে অবস্থাটা ছিল, আজকে বাংলাদেশের অর্থনীতিতে সেই অবস্থাটা নাই। ইতিমধ্যে আমাদের অনেক ত্যাগ, অনেক কোরবানি আমরা আমাদের জাতি হিসেবে আমরা দিয়েছি। আমাদের প্রায় 6,200-300 লোক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে, এখনও হাজার হাজার লোক অসুস্থ হয়ে আছেন। সুতরাং এটা একটা দিক, সেই জন্য আমরা গভীরভাবে মর্মাহত, দুঃখিত এবং আমরা প্রার্থনা করি আল্লাহ তাআলা যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে শহীদি মর্যাদা দান করুন এবং যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা খুব দ্রুত সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দিন। কিন্তু যেই কথাটা আমি বলছিলাম যে এই ত্যাগের পরেও আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছেন বা সুস্থ যারা ছিলেন তাদের মাধ্যমে জাতীয় এই কর্মসূচিগুলি আমাদের কেন্দ্রীয় ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয় থেকে শুরু করে ওনার টিম যেভাবে পরিচালনা করেছেন সেটা বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য বিশ্বে একটা রুল মডেলে পরিণত হয়েছে। এটা আমার মুখের কথা না, এটা রিপোর্ট। আপনারা দেখেছেন ইতিমধ্যে বলা হয়েছে যে আমাদের জিডিপি গ্রোথ 5%-এর উপরে ইতিমধ্যে চলে গিয়েছে, যেটা বলা হয়েছিল যে এই বছরে জিডিপি গ্রোথ নেগেটিভ থাকবে অথবা 1%-2% হবে, সেখানে ইতিমধ্যে আমরা দেখেছি যেটা 5%-এর উপরে চলে গিয়েছে আমাদের জিডিপি গ্রোথ। এবং বছর শেষে এটা আমি আশা করছি যে আরও 1-1.5% হয়তো বেড়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই যে অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা, এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরা জাতীয় জাতিকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ভূমিকা অনন্য, সেই সাথে সাথে যারা এটা ইমপ্লিমেন্ট করেছেন সেন্ট্রাল ব্যাংক, আমাদের কেন্দ্রীয় ব্যাংক, মাননীয় গভর্নর মহোদয় থেকে শুরু করে সবাই, এবং সেই সাথে সাথে যারা ইমপ্লিমেন্টেশনের সাথে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন, যারা প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন, যারা সাংবাদিক ছিলেন, যারা চিকিৎসক ছিলেন, যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন, বিশেষ করে যারা ব্যাংকগুলিতে আছেন, ব্যাংকগুলিতে ছিলেন এবং কাজ করছেন, তারা অনন্য ভূমিকা পালন করেছে, যার কারণে আজকে বাংলাদেশ খুব দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। আমরা আক্রান্ত হচ্ছি, আমরা অসুস্থ হচ্ছি, তারপরেও আমাদের অর্থনীতি কিন্তু থেমে নাই। আমরা যখন রাস্তাঘাটে যাই এখনও ঠিক নর্মাল যেরকম রাস্তাঘাটে জ্যাম থাকে ঠিক একই রকম জ্যাম, অর্থাৎ মানুষের মধ্যে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং দ্রুতই আমরা এটা রিকভার করছি। আমি এই একটা দিকের কথা একটু বললাম আপনাদেরকে। এরপরে আমি ব্যাংকিং সেক্টরের কথাটা একটু যদি বলি, যে এই কোভিডকালীন সিচুয়েশনেও মার্চ মাস থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো ব্যাংকিং সেক্টরের কোনো ব্যাংক সেইভাবে বন্ধ ছিল না। ব্যাংকিং সেবা কিন্তু অব্যাহতভাবে চালু ছিল। হতে পারে যে প্রথম দিকে কিছুটা সীমিত ছিল, বাট এখন বলতে আমরা মে মাসের পর থেকে সম্পূর্ণ পুরাদমে ব্যাংকিং কার্যক্রম বাংলাদেশে চালু হয়েছে এবং বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম চলছে। এবং সেটা শুধুমাত্র ডিপোজিট, একদিকে সেটার ফলে আমরা দেখেছি যে জাতীয়ভাবে প্রচুর পরিমাণে ডিপোজিট বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে সাথে বিনিয়োগ কার্যক্রম আগাচ্ছে এবং আমাদের স্থানীয় যে শিল্প প্রতিষ্ঠানগুলি এগুলি অলমোস্ট 100% ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে এবং রপ্তানিমুখী যে শিল্পগুলি ছিল সেগুলিরও প্রায় 70-80% ইতিমধ্যে রিকভার করে গিয়েছে এবং রপ্তানি ইতিমধ্যে সেই পর্যায়ে চলে গিয়েছে এবং সেটার পিছনে ব্যাংকগুলি যথার্থ ভূমিকা পালন করে যাচ্ছে। আমি এরপরে যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কথায় আসি, আপনারা দেখেছেন, আপনারা এখানে যারা আছেন উপশাখা উদ্বোধনে আসছেন এখানে,
কিন্তু আমি মনে করি যে ইসলামী ব্যাংক সম্পর্কে আপনাদের যথেষ্ট ভালোবাসা আছে, যথেষ্ট আগ্রহ আছে এবং যথেষ্ট খোঁজখবর আপনারা রাখেন। আপনারা দেখেছেন যে শাখাগুলি আমাদের তখন ছিল এবং উপশাখা তখনও ছিল আমাদের, এবং অনেকগুলি আমাদের তখনও প্রায় 1300-র মতো 1400-র মতো এজেন্ট ছিল। এই প্রতিটা ইউনিট আমাদের যেভাবে কাজ করেছে, আপনাদের পাশে যেভাবে দাঁড়িয়েছিল শক্তভাবে, আমার সম্মানিত সহকর্মী বলেছেন যে আমাদের ইতিমধ্যে 2000-এরও বেশি কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যেই কোভিডে আক্রান্ত হয়েছেন। নিজেদের এই স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় না রেখে জাতীয় দায়িত্ব, আপনাদের প্রতি ভালোবাসা এবং জাতীয় আমাদের যে দায়িত্ববোধ, এর থেকে এইটার ফলে আমাদের প্রতিটা শাখায় সেবার মান স্বাভাবিকের চেয়ে কোনো অবস্থায় খারাপ ছিল না, বরং স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সেবা দিতে হয়েছে। কারণ অনেকগুলি ব্যাংকের শাখা হয়তো সেভাবে খোলা রাখতে পারেন নাই, যার কারণে আমাদের এখানে দেখা গেছে যে আমরা যেখানে এক্সপেক্ট করেছিলাম, আশা করেছিলাম যে 500-700 ট্রানজ্যাকশন হয়তো হবে, কিন্তু দেখা গিয়েছে যে সেখানে 2000, 2500, 3000 পর্যন্ত ট্রানজ্যাকশন প্রতিদিন হয়েছে। 2টা পর্যন্ত ব্যাংক খোলা। আমার সহকর্মীবৃন্দ আপনাদেরকে সেই সেবা দেওয়ার জন্য 5টা, 6টা, 7টা পর্যন্ত শাখায় থেকে আপনাদের সেবা নিশ্চিত করেছেন। এই যে দায়িত্ববোধ, এই যে সেবার যে উদাহরণ ইসলামী ব্যাংক সৃষ্টি করেছে, সেটা আমি মনে করি যে জাতির জন্য একটা অনন্য উদাহরণ, এবং জাতীয় অর্থনীতিকে আবারও পুনরুদ্ধার করার জন্য, আবারও এই অবস্থায় ফিরে আনার পিছনে ইসলামী ব্যাংক তার ভূমিকা যথার্থভাবে পালন করেছে, তার দায়িত্ব যথার্থভাবে পালন করেছে, আলহামদুলিল্লাহ। এবং এই জন্য যেটা ইতিমধ্যে হয়েছে, আমি বারবারই বলছি, আমাদের সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর বৃন্দ বলেছেন যে এর ফলে জনমানুষের আস্থা, আপনাদের আস্থা ব্যাংকের প্রতি, আপনাদের যে ব্যাংকের যে দায়িত্ববোধের প্রতি আপনাদের যে শ্রদ্ধা এবং ভালোবাসা, এটা অনেক বৃদ্ধি পেয়েছে। অনেক বৃদ্ধি পাওয়ার ফলে যে জিনিসটা হয়েছে যে এই মহামারীকালীন অবস্থায়ও ইসলামী ব্যাংকের ডিপোজিটের কথা ইতিমধ্যে আমার কলিগ বলেছেন, প্রায় 18,000 কোটি টাকা অতিক্রম করেছে এই এক বছরে। 2020 সালের জানুয়ারি থেকে অক্টোবরের শেষ নাগাদ অথবা নভেম্বরের আজকে 15 তারিখে আমাদের 18,000 কোটি টাকার বেশি 18,000 কোটি টাকার বেশি ডিপোজিট বৃদ্ধি পেয়েছে এই সময়ে। বাংলাদেশের কোনো ব্যাংকিং ইতিহাসে একটা ব্যাংকের ডিপোজিট এইভাবে বৃদ্ধি পেয়েছে বলে আমাদের অন্তত জানা নাই। এবং বছর শেষে আমরা আশা করছি যে 20 থেকে 22,000 কোটি টাকার ডিপোজিট বৃদ্ধি পাবে এই ব্যাংকের, আলহামদুলিল্লাহ। এবং আমরা আশা করছি এই ব্যাংকের ডিপোজিট প্রায় 1,15,000 কোটি টাকা অতিক্রম করবে। আমি যে কথা বলছিলাম যে মানুষের আস্থা, মানুষের বিশ্বাস, আপনাদের আস্থা বিশ্বাস এই ব্যাংকের প্রতি আরও দৃঢ় হয়েছে, আরও বৃদ্ধি পেয়েছে, এবং আপনারা ইসলামী ব্যাংকের এই আন্তরিকতাটাকে আপনারা, আমি বলবো যে প্রতিদান আপনারা দিচ্ছেন আপনারা। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা আমরা জানাই। আমরা সেই ভূমিকা পালন করতে পেরেছি এবং করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইসলামী ব্যাংকের যে বৈশিষ্ট্য, যে আলোচনা হয়েছে, আমাদের কলিগবৃন্দ যে আলোচনা করেছেন, সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা এই কাজগুলি করি এবং করে থাকি, করব ইনশাআল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি বক্তৃতা আজকে খুব লম্বা করব না, কারণ আপনার স্থানীয়ভাবে এখানে আরও প্রোগ্রাম হবে। ইতিমধ্যে ইসলামী ব্যাংকের 366টা শাখা ওপেন হয়েছে, আরও 8টা শাখা এই বছর ইনশাআল্লাহ ওপেন হবে। আমাদের 374টা শাখা হবে, 143তম সাব ব্রাঞ্চ অর্থাৎ উপশাখা আমাদের আজকে উদ্বোধন হচ্ছে। 144টা উপশাখা ইতিমধ্যে ওপেন হচ্ছে আজকে, এবং আমরা আশা করছি যে এই বছরে 160টা আমাদের উপশাখা ওপেন হবে। এবং সেই সাথে সাথে আমাদের এজেন্ট ব্যাংকিং, ইতিমধ্যে প্রায় 1800 এজেন্ট ব্যাংকিং ইউনিট ইসলামী ব্যাংকের ইতিমধ্যে প্রতিস্থাপিত হয়েছে, কাজ শুরু করেছেন, এবং আমরা আশা করছি এই বছর শেষে প্রায় 2200 এজেন্ট আমাদের ওপেন হবে। সব কিছু মিলিয়ে প্রায় 2800 ইউনিট,
মিনিমাম মিনিমাম 2800 ইউনিট আপনাদের সেবায় সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আপনাদের সেবায় থাকবে। এবং যেই কথাটা আমার কলিগ বলেছেন যে ফিনান্সিয়াল ইনক্লুশন, মানুষকে ব্যাংকিং সিস্টেমের মধ্যে নিয়ে আসা, সেই জন্য জাতীয় যে কর্মসূচি, জাতীয় যে 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 লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, সেই লক্ষ্যমাত্রা অর্জনে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু অন্য ব্যাংকের ক্লায়েন্ট টেনে নিয়ে আসা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো যারা ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত না, যারা ইসলামী ব্যাংকিং পছন্দ করেন, ইসলামী ব্যাংকিংয়ের দিকে আসতে চান, তারা যেন আসার সুযোগটা পান। যারা ব্যাংকিং আসতে পারেন নাই, তারা যেন আসতে পান, এবং সেই জিনিসটাই হচ্ছে। এবং এই 2800 ইউনিট এই বছর ওপেন হবে। আগামী বছরে আমাদের ইনশাআল্লাহ আরও ব্যাপক কর্মসূচি আমাদের আছে। সেই কর্মসূচির মাধ্যমে আমরা আরও বেশি বিস্তৃতভাবে আপনাদের দোরগোড়ায় ইসলামী ব্যাংকে নিয়ে যাব। সুতরাং এই দোরগোড়ায় নিয়ে যাওয়ার মাধ্যমে আপনাদের সেবা, ইসলামী ব্যাংকের যে সেবার যে বৈশিষ্ট্য আছে, সেগুলি আপনারা যারা এই ব্যাংকের সাথে সম্পৃক্ত আছেন বা হবেন, তারা এর সুফল ইনশাআল্লাহ লাভ করবেন। আমি ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্য আমি সবসময় বলে থাকি, আজকেও এটা বাদ দেব না। আমি ইসলামী ব্যাংকের 4টা বৈশিষ্ট্য আছে, আমার কলিগ ইতিমধ্যে বলেছেন। আমরা যেগুলিকে লালন করি, যেগুলিকে আমরা অত্যন্ত সচেতনতার সাথে এই জিনিসগুলিকে আমরা লালন করে থাকি, এগুলি আমাদের নীতিমালায় পরিণত হয়েছে। সেই নীতিমালাগুলি কি? 4টা নীতিমালা আমরা অবলম্বন করে থাকি। 1 নম্বর হলো সততার কালচার, সততার নীতি। এই নীতির কোনো ব্যত্যয় নাই, কোনো ব্যতিক্রম নাই, এই নীতির কোনো আপোষ নাই। ইসলামী ব্যাংকে যারা কাজ করবেন, ইসলামী ব্যাংকের সাথে যারা কাজ করবেন, সবাইকে সততার নীতির মধ্যে থাকতে হবে। যারা কাজ করবেন তারা যদি সততার নীতি থেকে সরে যান, তাহলে তার ইসলামী ব্যাংকে বেশি দিন কাজ করার সুযোগ থাকবে না। এবং যারা এই ব্যাংকের সাথে যারা লেনদেন করবেন, আমরা জানি তারাও অত্যন্ত সততার সাথে কাজ করে থাকেন, এবং যারা সততার নীতির সাথে আছেন তারা এই ব্যাংকের সাথে সম্পৃক্ত থাকেন, এবং সম্পৃক্ত থেকে নিজেরা উপকৃত হন, জাতিকে উপকৃত করেন। সুতরাং সততার নীতিটা আমরা সর্বমহলে আমরা এই নীতি অবলম্বন করে থাকি। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য হলো আন্তরিকতা। ইসলামী ব্যাংকে যে কথাটা আমি ইতিমধ্যে বলেছি আপনাদেরকে, যে কোভিডকালীন সিচুয়েশনও যেভাবে আমাদের লোকরা আপনাদের পাশে দাঁড়িয়েছে, নিজেদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা না করে যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছিল, এবং এখনও সেই শক্তভাবে দাঁড়িয়ে আছে। এবং আমরা যেভাবে এখনও 1টা 2টা না, একসাথে 10টা 15টা 20টা ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ এবং এজেন্ট ওপেন করে যাচ্ছি। একসাথে 80-85টা এজেন্টও আমরা ওপেন করেছি এইখানে বসেও। সুতরাং এইভাবে আমরা শুধুমাত্র এক্সিস্টিং কাস্টমারদেরকে সেবা দিচ্ছি তা না, আমাদের আরও বিস্তৃত করার জন্য স্বাভাবিক আমাদের যে কার্যক্রম আছে সেগুলিকে আমরা চালু রেখেছি, এবং যাতে করে আরও বেশি লোক যেন এই ইসলামী ব্যাংকের সেবার আওতায় আসতে পারে। এবং যেটা বলছিলাম, সেই আন্তরিকতার নীতিমালাটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, যেটা আপনারা ইতিমধ্যে উপলব্ধি করেন। যখন আপনারা যান অবশ্যই সেটা উপলব্ধি করেন, এবং এটা উপলব্ধি করবেন ইনশাআল্লাহ। আমাদের লোকরা আন্তরিকভাবে আপনাদের সেবা দিয়ে থাকে এবং দিয়ে থাকবে। এবং তৃতীয়ত হইল নিষ্ঠা। আন্তরিকতা এবং নিষ্ঠা প্রায় কাছাকাছি জিনিস, তবু দায় এড়ানো, এই কাজটা হয়তো এখন না করে তখন করা যায়, আমার হেড অফিসের সিস্টেমের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা ইত্যাদি বলে দায় এড়ানো যায়। কিন্তু সেটা না করে আমাদের লোকরা চেষ্টা করে যে যদি সিস্টেমে কোনো সমস্যা থেকেও থাকে, তাহলে কত তাড়াতাড়ি এটাকে দূর করা যায়। সেই জন্য নিষ্ঠার দরকার হয়। নিষ্ঠা বলতে আপনারা বোঝেন, সেই নিষ্ঠাবান আমাদের প্রতিটা লোক। সেই নিষ্ঠার সেবা, নিষ্ঠার নীতি আমরা অবলম্বন করে থাকি। এবং সর্বশেষ যেই জিনিসটা আগামী দিনের ব্যাংকিং, যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাংকিংয়ে, আমরা সবচেয়ে বেশি গুরুত্ব আমরা মনে করছি, সেটা হলো আইটি বেসড ব্যাংকিং, অর্থাৎ ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল সেবা। এই ডিজিটাল সেবার ইসলামী ব্যাংক বাংলাদেশে ব্যাংকিং জগতে ডিজিটাল সেবার পথিকৃৎ। ইসলামী ব্যাংক একমাত্র সবচেয়ে বড় ব্যাংক, যে ব্যাংকটা তার নিজস্ব সফটওয়্যার দিয়ে তার কোর ব্যাংকিং পরিচালনা করে থাকে। শুধুমাত্র তাই না, কোর ব্যাংকিং সফটওয়্যার আমাদের নিজেদের, সেই সাথে সাথে আমরা আরও অনেকগুলি সেক্টরে আমাদের রেমিটেন্স সেন্ট্রালাইজ। আপনারা জানেন রেমিটেন্সে ইসলামী ব্যাংক
বাংলাদেশে কোন পর্যায়ে অবস্থান করছে আপনারা জানেন। সর্বোচ্চ রেমিটেন্স প্রায় দেশের 35% রেমিটেন্স ইসলামী ব্যাংকের, 1/3 চেয়ে বেশি, 1/3 বেশি রেমিটেন্স বাংলাদেশে ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। এবং আমি এই সুবাদে এই প্রসঙ্গে আমি যারা আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আছেন, যারা কষ্ট করে এই কোভিডের মধ্যেও তাদের অনেক দুঃখের কাহিনী আমি শুনেছি, সেখানে হয়তো অনেক জায়গায় তারা সেইভাবে কোভিডে আক্রান্ত হওয়ার পরে সেভাবে সেবা পান নাই, অনেক কষ্ট পরিশ্রম করে তারা বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য রেমিটেন্স পাঠিয়ে থাকেন এবং সেই রেমিটেন্সের পরিমাণ প্রায় 3 গুণ বেড়ে গেছে এই সময়ের মধ্যে। ওনারা রেমিটেন্স, বিশেষ করে ইসলামী ব্যাংকের রেমিটেন্স আগের চেয়ে প্রায় 100%-এর মধ্যে, মোর দেন 100%। আগে আমাদের মাসে 250 মিলিয়ন 300 মিলিয়ন ডলার আসতো, এখন 600 700 800 মিলিয়ন ডলার আসে একসাথে, অর্থাৎ দ্বিগুণের চেয়েও বেশি রেমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। সুতরাং আমি এই সুবাদে আমি আমাদের প্রবাসী যারা ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, যারা তাদের কষ্টার্জিত অর্থ ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রেখে ইসলামী ব্যাংকে প্রেরণ করছেন, দেশে প্রেরণ করছেন, তাদের প্রতি আমি সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং যে সমস্ত যে কোম্পানিগুলি আছে যারা রেমিটেন্স পাঠিয়ে থাকেন, হ্যান্ডেল করে থাকেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। যারা বিদেশি প্রতিষ্ঠান তারাও একইভাবে ইসলামী ব্যাংক এবং বাংলাদেশের প্রতি তাদের আস্থা বিশ্বাসটা তারা সেভাবে রেখেছেন। এবং সেই সাথে সাথে আমাদের যে এজেন্ট আছেন, আমাদের এখন পর্যন্ত প্রায় 1800-র মতো এজেন্ট আছে, এজেন্টগুলি বিশেষভাবে ভূমিকা পালন করেছে। যারা আপনাদের দোরগোড়ায় আছে, এই উপশাখাগুলি বিশেষভাবে ভূমিকা পালন করেছে, যেগুলি আমরা চেষ্টা করেছি আপনাদের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য। এর মাধ্যমে ব্যাপকভাবে এগুলির বিতরণটা খুব সুষ্ঠুভাবে হয়েছে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে এই বিতরণ, এই রেমিটেন্সটা সেন্ট্রালাইজ করা এবং রেমিটেন্সটা অটোমেটেড করার জন্য ইসলামী ব্যাংক সর্বপ্রথম পদক্ষেপ নিয়েছিল, যার কারণে ইসলামী ব্যাংক সবসময় বিগত 20 বছর থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশে হাইয়েস্ট রেমিটেন্স হ্যান্ডেল করে থাকে। আর এখন তো যার পরিমাণ 1/3-এরও বেশি। এই যে অটোমেশন বা ডিজিটাইজেশন আমাদের অন্যান্য ক্ষেত্রেও আমরা ইতিমধ্যে আমরা যে সেলফিন যে সলিউশনটা আপনাদেরকে দিয়েছি, এটাকে আমরা একটা সলিউশন বলে থাকি, একটা সার্বিক সলিউশন। সেই সলিউশনের মাধ্যমে আপনারা ঘরে বসে উইদাউট এনি, গতকালকের প্রথম আলোতে ব্যাপকভাবে ইয়েটা আসছে, নিউজটা আসছে, ঘরে বসে কোনো ধরনের ইন্ট্রোডিউসার লাগবে না, আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে ঘরে বসে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই যে অটোমেশনের যে সর্বোচ্চ পর্যায়ে আমরা কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট ইতিমধ্যে করে ফেলেছি। এখন আমি আহ্বান জানাবো যে আমরা জানি যে উন্নত বিশ্বে সেখানে ব্যাংকের জন্য ব্রাঞ্চ লাগে না, ব্রাঞ্চের জন্য কোনো ফিজিক্যাল ইউনিটের খুব দরকার হয় না, কারণ সব কিছু সিস্টেমে হয়, সব কিছু অটোমেটেড সিস্টেমে চলে যায়। আমরা কিন্তু আমাদের দেশও সেদিকে যাচ্ছে, ইসলামী ব্যাংক সেই ক্ষেত্রে লিডিং ভূমিকা পালন করছে এবং ইনশাআল্লাহ করার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা ইতিমধ্যে করেছি এবং সেভাবে ফোকাস দিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ ইসলামী ব্যাংক ফিনটেকের দিক থেকে বা ডিজিটাল ব্যাংকিংয়ের দিক থেকে লিডিংয়ে আছে এবং লিডিংয়ে থাকবে। আজকে আপনি যেই উপশাখায় বসে আছেন, সেই উপশাখায় বসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এখন লেনদেন করতে পারবেন। যে কোনো শাখায়, আমাদের যে কোনো উপশাখায়, যে কোনো এজেন্টে আপনারা টাকা পাঠাতে পারবেন, সেখানকার অ্যাকাউন্টের টাকা আপনি সেখান থেকে উঠাতে পারবেন এবং যে কোনো সার্ভিস, ডিজিটাল সার্ভিস আপনি সেখান থেকে নিতে পারবেন। সুতরাং এই দিক থেকেও, অর্থাৎ দক্ষতা বা ডিজিটাইজেশনের দিক থেকেও আমরা বাংলাদেশে লিডিং পজিশনে আছি। আমি এই 4টা নীতিমালার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, যে সততার নীতিমালা, আন্তরিকতার নীতিমালা, নিষ্ঠার নীতিমালা এবং ডিজিটাইজেশন বা দক্ষতা, যে কারিগরি দক্ষতা বা এই ধরনের ডিজিটাল যে দক্ষতা, সেই দিক থেকেও ইসলামী ব্যাংক সমানভাবে অগ্রসর এবং সমানভাবে আপনাদের সলিউশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। সুতরাং আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি, সমস্ত ব্যবস্থাপনা আমরা করেছি, আপনারাও ভালোবাসা দিয়েছেন। আমি আপনাদের সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এতক্ষণ ধরে আপনারা আমাদের পর্দায় তাকিয়ে, মানুষের দিকে তাকিয়ে কথা শুনতে হয়তো কষ্ট কম হয়, পর্দার দিকে তাকিয়ে কথা শুনতে খুব বেশি ভালো লাগার কথা না। তারপরেও যে ধৈর্যের সাথে আপনারা আমাদের কথা শুনেছেন, আমাদের বক্তব্য শুনেছেন এবং আমরা যে কথাগুলি বলি, আমি আবারও বলছি, এই কথাগুলি আপনাদের মনের কথা, আপনারাও সেম কথা আপনারা বলবেন, এই বিশ্বাস আমার আছে এবং সেই কথাগুলি শুনেছেন। এবং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই যে শক্তি ইসলামী ব্যাংক অর্জন করেছে, এই যে জাতীয় দায়িত্ব ইসলামী ব্যাংক পালন করেছে,
ইসলামী ব্যাংক আজকে জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটা ব্যাংকে পরিণত হয়েছে। আপনারা সেই ব্যাংকে শক্তিশালী করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এই ব্যাংকে শক্তিশালী করার জন্য, এই ব্যাংকের লেনদেনের মাধ্যমে, এই ব্যাংকের সাহায্য সহযোগিতার মাধ্যমে আপনারা এই ব্যাংককে সমৃদ্ধ করবেন, ব্যাংকিংকে সমৃদ্ধ করবেন, নিজেরা সমৃদ্ধ হবেন, দেশকে সমৃদ্ধ করবেন। জাতি হিসাবে আমরা মাথা তুলে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের ব্যাংকিং জগতের যিনি বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ ব্যাংকার হিসেবে পরিচিত, এই কোভিডকালীন সিচুয়েশনে মানবিক ব্যাংকার হিসেবে আমাদের সকলের মাঝে যিনি খ্যাতি লাভ করেছেন, আমাদের সকলের প্রিয় অভিভাবক, মেন্টর, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাননীয় এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং তথা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যে সমগ্র বিনিয়োগের দায়িত্ব যিনি আছেন, অভিজ্ঞ ব্যাংকার এবং বিনিয়োগ বিশেষজ্ঞ জনাব মুনিরুল মাওলা, আমাদের মাঝে উপস্থিত অন্যতম বিশেষ অতিথি, আজকের এই অনুষ্ঠানে যিনি বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ কায়সার আলী, এডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, যিনি অত্যন্ত অভিজ্ঞ ব্যাংকার এবং আমাদের সকলেরই প্রিয় এই মুহূর্তে আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওমর ফারুক খান, বিশিষ্ট আন্তর্জাতিক ব্যাংকিং বিশেষজ্ঞ, ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও অনুষ্ঠানের বিশেষ অতিথি। আজকে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য, স্বাগত বক্তব্য রেখেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট অ্যান্ড বুথ ব্যাংকিং ডিভিশনের সম্মানিত ডিভিশনাল হেড, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন 6টি জোনের সম্মানিত জোন প্রধানবৃন্দ, বিশেষ করে ঢাকা ইস্ট জোনের, ঢাকা নর্থ জোনের সম্মানিত জোন প্রধান, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মিজানুর রহমান। আমাদের মাঝে উপস্থিত ঢাকা সাউথ জোনের জোন প্রধান, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ইদ্রিস। ঢাকা ইস্ট জোনের জোন প্রধান, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদুল্লাহ। এছাড়া আমাদের মাঝে উপস্থিত চট্টগ্রাম নর্থ জোনের সম্মানিত জোন প্রধান জনাব মোহাম্মদ নায়ের আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। খুলনা জোনের জোন প্রধান জনাব মোহাম্মদ আব্দুল সালাম, ব্যাংকের সম্মানিত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এবং বরিশাল জোন প্রধান জনাব মোহাম্মদ আমিনুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা প্রধান কার্যালয়ের পক্ষ থেকে 3টি জায়গায় সংযুক্ত আছেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সাইদুল্লাহ, সংযুক্ত আছেন জনাব মোহাম্মদ সোলাইমান, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। তারাও সংযুক্ত আছেন 3টি সাব ব্রাঞ্চে হেড প্রধান কার্যালয়ের প্রতিনিধি হিসাবে। আমাদের আজকে এখন ভার্চুয়ালি আমরা উদ্বোধন করছি 13টি ব্রাঞ্চ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন কোন কোন ব্রাঞ্চগুলো উদ্বোধন হয়েছে। 13টি শাখা ভার্চুয়ালি উদ্বোধন করা হচ্ছে এবং আরেকটি শাখা আমরা সরাসরি উদ্বোধন হচ্ছেন, সেখানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর কালীগঞ্জে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি। তিনি উপস্থিত করছেন আরেকটি শাখা। মোট 14টি শাখা। এই 14টি শাখা সংযুক্তের মাধ্যমে ইসলামী ব্যাংকের উপশাখার
সংখ্যা দাঁড়াবে 144টি। আজকের অনুষ্ঠানের 13টি শাখায় 14টি শাখার সম্মানিত শাখা উপশাখা ইনচার্জবৃন্দ এবং উক্ত শাখাসমূহের প্রত্যেক শাখা প্রধানবৃন্দ যাদের মাধ্যমে উপশাখাগুলো পরিচালিত হবে, বিভিন্ন জায়গায় 13টি জায়গায় উপস্থিত সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, স্থানীয় সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি সভাপতি হিসেবে শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপন করার জন্যই এখানে উপস্থিত হয়েছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্পর্কে আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ তারা মূল্যবান বক্তব্য রেখেছেন। আপনারা ধৈর্য ধারণ করে সকাল 10টা থেকে এ পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত আছেন 14টি পয়েন্টে, 13টি পয়েন্টে এখানে সংযুক্ত আছেন। 14 নম্বর পয়েন্টও আমাদের অনুষ্ঠান চলছে, তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য রেখেছেন এবং তার মূল্যবান সময় ব্যয় করে তিনি এই কোভিডকালীন সিচুয়েশনের মধ্যেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা আজকে আমাদের এই ডেভেলপমেন্ট উইংয়ের পক্ষ থেকে, বিশেষ করে এজেন্ট ব্যাংকিং এজেন্ট এবং বুথ ব্যাংকিং ডিভিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দকে, 3 জন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর যারা আমাদের মাঝে উপস্থিত, তারা মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সকল জোনাল হেডকে, যে জোনাল হেডদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় এই বর্তমানে এই সাব ব্রাঞ্চগুলো বা উপশাখাগুলো আজকে উদ্বোধন হতে যাচ্ছে। এর সাথে সংযুক্ত আছেন 13টি শাখার 13 জন ব্যবস্থাপক যারা এই উপশাখাগুলো পরিচালনা করার জন্য স্থান নির্ধারণ সহ সকল কার্যক্রম এখানে পরিচালনা করেছেন। তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ইনচার্জবৃন্দকে, উপশাখার ইনচার্জবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য তারা আমাদের সাথে আমাদের নির্দেশিকাগুলো যথাযথভাবে পালন করেছেন। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এখানের সাথে সংশ্লিষ্ট যে বিভিন্ন ডিভিশন, বিশেষ করে কমন সার্ভিস ডিভিশন আমাদের জন্য এই হলটির ব্যবস্থা এবং আয়োজন করেছেন। আমাদের পাবলিক রিলেশন ডিভিশন আজকের এই সুন্দর আয়োজনের জন্য তারা সম্পৃক্ত ছিলেন। আমাদের বিজনেস প্রমোশন মার্কেটিং ডিভিশন কাজ করেছেন। এজেন্ট ব্যাংকিং এবং বুথ ব্যাংকিং ডিভিশন তারা সম্পূর্ণ দায়িত্বই পালন করেছেন। অন্যান্য যে সকল ডিভিশন রয়েছে এর সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণকে যারা বিভিন্ন শাখা জায়গায় থেকে আমাদের এই অনুষ্ঠানকে সম্প্রচার করার জন্য তারা দায়িত্ব পালন করছেন। আজকের এখানে যারা কারিগরি কর্মকুশলতার সাথে জড়িত রয়েছেন, বিশেষ করে এই অনুষ্ঠানটি সম্প্রচার করছেন ফেসবুক লাইভে, ফেসবুক পেজের মাধ্যমে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ইভেন্ট ম্যানেজমেন্ট যারা প্রতিষ্ঠান যারা এই সুন্দর করে আমাদের এই জায়গাটিকে নির্ধারণ করে দিয়েছেন। আমি সর্বোপরি অন্যান্য সকল সদস্য ভাইয়েরা যারা এটার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যেই নেটওয়ার্ক সারা বিশ্ব বাংলাদেশের প্রতিটি অঞ্চলে জনগণকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসার মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা তাকে বাস্তবায়ন করার জন্য যে দায়িত্ব পালন করে যাচ্ছে, এ দায়িত্বে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে আপনারা জানেন, ইতিমধ্যেই আপনারা শুনেছেন, সারা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক প্রতিষ্ঠান হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সকল প্যারামিটারে ব্যাংকিং যে প্যারামিটারগুলো ধরা হয় সকল প্যারামিটারে, তো এই ধারা অব্যাহত থাকার মূল কারণ হচ্ছে আমাদের সকল গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীদের আকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা। এই জন্য আজকে যে সকল গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ফেসবুক লাইভে আছেন, আমরা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই বছরের শেষ পর্যায়ে এসে আমরা যেন এই বার্ষিক সমাপ্তিকালীন সময়ে অত্যন্ত ভালোভাবে আমরা যেন আমাদের এই অ্যানুয়াল
ক্লোজিংটা করতে পারি। এই ব্যাপারে আপনাদের আরও সহযোগিতা আমরা কামনা করছি। সর্বোপরি আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ আমাদের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথিকে ফিতা কাটার মাধ্যমে এই 13টি শাখার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুশাররফ হোসাইনকে তার বক্তব্যের জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এখন সেই মহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি। এ পর্যায়ে ফিতা কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 13টি নতুন উপশাখা উদ্বোধন করবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। সম্মানিত প্রধান অতিথি ফিতা কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 13টি উপশাখা উদ্বোধন করছেন। এর মধ্যে রয়েছে ধামরাই বাজার, চিড়িয়াখানা রোড, ফায়দাবাদ, উর্দু রোড, রায়েরবাগ ও মেরাদিয়া উপশাখা, ঢাকার জেলার সমূহে এই উপশাখা, চট্টগ্রামের বালুচড়া উপশাখা, গাজীপুরের মীরের বাজার ও শফিপুর উপশাখা, বরিশালের নথুল্লাবাদ ও বাংলা বাজার উপশাখা, খুলনার ময়লাপাতা মোড় উপশাখা এবং শরীয়তপুরের জাজিরা উপশাখা।